আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো। আমার মনে পড়ে আমি মুম্বাই এসেছিলাম 2011-তে, 11-র একদম এন্ডে, নভেম্বর মাসে। আর আমি ক্রেডিট কার্ড ইউজ করছি, টপিকটা ক্রেডিট কার্ড নিয়ে। 2011 ডিসেম্বরে আমি নভেম্বরে এসেছি। প্রথম যখন আমি মুম্বাইতে পৌঁছাই, স্টেশনে পা রাখি, তো এরকম নেমে, আর আমি ব্যাগ তখন ছিল না, একটাই ব্যাগ ছিল, নিয়ে হাঁটতে শুরু করেছি। পিছনে দেখলাম একটা লোক দৌড়ে আসছে, মানে আমার পিছু নিয়েছে এরকম বলতে গেলে। তো সেই পিছু নিয়েছে দেখে, নতুন শহর, তো আমিও একটুখানি স্পিড বাড়িয়ে দিয়েছি, তো উনিও স্পিড বাড়িয়ে দিচ্ছে। আমি বলে না, এরকমভাবে হবে না। আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম क्या हुआ, क्या चाहिए? तो बोला सर क्रेडिट कार्ड, नया क्रेडिट कार्ड के बारे में बताना था। लोग क्रेडिट कार्ड यूज़ कर सकते हो। तो 2011 সালের শেষে, 12 সালের নাগাদ, তখন ক্রেডিট কার্ডটার এতটা ক্রেজ ছিল না। লোক ফোন করতো, করতো, স্টেশনে যেখানে যাও সেখানে ক্রেডিট কার্ড নিতে বলতো। তো তখনও আমার কাছে ক্রেডিট কার্ড ছিল না। তো ওইখানে তো আমি নিইনি, কিন্তু পরে আমি যখন জবে জয়েন করেছি, চাকরিতে জয়েন করেছি, তারপরে ক্রেডিট কার্ড নিয়েছিলাম। তখন আমার যে অফিসের যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেটা আইসিআইসিআইয়ের, তো তারা ক্রেডিট কার্ডটা অফার করেছিল, তো আমি নিয়ে নিয়েছিলাম। আমার যতদূর খেয়াল আছে, ক্রেডিট কার্ডটার লিমিট ছিল 37,500। তো 2012 সালের ঘটনা। 2012 সাল থেকে আমি ক্রেডিট কার্ড ইউজ করছি। তারপরে ক্রেডিট কার্ড আমার বেড়েছে, কমেনি কখনো। তো এখন মোটামুটি আমি 7-8টা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করি না, মানে থেকে বলছি। মানে আমি মানে কেউ যদি ক্রেডিট কার্ড অফার করে, আমি নিজেকে না বলতে পারি না, কারণ ক্রেডিট কার্ডটা আমার কাছে খুবই কাজের জিনিস, আর খুবই মানে সাপোর্টিভ। মানে এমন একটা কিছু সিচুয়েশন হয় যখন আপনি আমার অ্যাকাউন্টে টাকা নেই মাসের শেষে, মানে তখন কোনো কাউকেই বলা যাবে না, বাবা মা তো ছাড়ো, বউকেও বলা যাবে না, ওয়াইফকেও বলা যাবে না যে এই অবস্থা, তো কিছু কিছু জায়গায় এরকম সিচুয়েশন হয়ে যায়। তো তার জন্য ক্রেডিট কার্ডটা খুব কাজের। আর আমি যেটা করি, আমি 100% বলবো না, 100% তো আমরা ক্রেডিট কার্ড ইউজ করতে পারি না সব জায়গাতে। সেটা হচ্ছে যেখানে যতটা ম্যাক্সিমাম জায়গাতে আমি ক্রেডিট কার্ড ইউজ করি, যেখানে হয় না সেই জায়গাতেও ট্রাই করি যে ক্রেডিট কার্ড ইউজ করার জন্যে। আর এখন কিছু কিছু অ্যাপ উঠেছিল, এখন অ্যাপগুলো বন্ধ হয়ে গেছে, যেমন ইউনি, তারপরে 3-4টে টাইপের অ্যাপ উঠেছিল। তারা অনলাইনে, মানে আমি ইউপিআই ট্রানজ্যাকশন করছি, কিন্তু ক্রেডিট কার্ড থেকে পয়সাটা কাটছে, ক্রেডিট কার্ড থেকে। তো সেই অপশানগুলো ছিল। এখন আরবিআই নিয়ম করে সেগুলো বন্ধ করে দিয়েছে, এখন আবার সেই পুরাতনভাবেই চলছে। তো ক্রেডিট কার্ড একটা, মানে যে ক্রেডিট কার্ড যারা ব্যবহার করতে জানেন, তারা প্রপারলি বুঝে ব্যবহার করুন। অবশ্যই তার বেনিফিট আছে। আপনি যদি ভুল হিসাবে ব্যবহার করেন, তাহলে কিন্তু খুব অসুবিধে, মানে সেটা মানে চার্জেল, মানে মানিটারি আপনার প্রবলেম হয়ে যাবে। আইনস্টাইন বলেছিলেন যে পৃথিবীর 7 পা আজুবা আছে, 7 পা আজুবার পরে 8ম যে আজুবা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি। তো সেই চক্রবৃদ্ধি হারে আপনাকে চার্জ করা হবে। আর সেই, মানে সেখানে আগেকার দিনে যেরকম জমিদার রাজারা ইয়েদের খাজনা নিত, সে এই হয়নি, বাকি আছে, তার উপরে সুদ, তার উপরে সুদ, এরকমভাবে নিয়ে, মানে সেটা আপনি কোনোদিনই ক্লোজ করতে পারেন। আর এই ট্র্যাপে পড়তে আমি দেখেছি অনেক বড় বড় লোককে, বড় 22-23 বছরের এক্সপিরিয়েন্স লোক, তারাও কিন্তু এইসব ট্র্যাপে পড়ে গেছেন। মানে ক্রেডিট কার্ড আপনি নিলেন, তার একটা বিল আসলো, তার সাথে একটা মিনিমাম অ্যামাউন্ট লেখা থাকে যে এত মিনিমাম অ্যামাউন্টটা দিলে আপনার হয়ে, তো আপনি ভাবলেন যে হ্যাঁ, এই মিনিমাম অ্যামাউন্টটা দিলে আমার হয়ে গেল, কোনো অসুবিধা নেই, পরে যা হবে দেখা যাবে। মিনিমাম অ্যামাউন্ট আপনি পে করলেন, তারপরে যেটা রয়ে গেল সেটা তো থাকলো, সেটার উপরে আপনার একটা ইন্টারেস্ট পড়ে গেল। আর সেবার আপনি যবে সেটা পেমেন্ট করবেন, তার উপরে কিন্তু ততদিনের ইন্টারেস্ট আসবে। আর ইন্টারেস্ট রেটটা হয় 1-2%। তো 1-2% কিন্তু ইয়ারলি নয়, 1-2% কিন্তু মান্থলি। তো আপনার ইয়ারলি হয়ে যাচ্ছে 24% অ্যাটলিস্ট। 1% হয় না, 2%, 2.75 সামথিং এরকম থাকে। তো আপনার কিন্তু এটা অনেক এটা আসবে, আর ইন্টারেস্টটা আসবে কিন্তু আপনি পেমেন্ট লেট ফি করেছেন, তারপরে আপনার সেই অত দিনের জন্য ওইটুকু টাকা, তা না, ওই টাকাটার আপনার পুরো 50 দিনের একটা ইন্টারেস্ট আসবে। তো একটু বুঝে করলে তবে কিন্তু ক্রেডিট কার্ড নেওয়া উচিত, আমার যেটা মনে হয়। আমি একটু সংক্ষেপে জানাবো তাহলে ক্রেডিট কার্ডটা কী, ক্রেডিট কার্ডটা কীভাবে ইউজ হয়, আর ক্রেডিট কার্ড করে ব্যাংক
কিভাবে ক্রেডিট কার্ড থেকে পয়সা ইনকাম করে আর ক্রেডিট কার্ডটা আপনার নেওয়া উচিত কি উচিত নয়। ধরুন মাসের শেষ মানে একদম ক্লোজিংয়ের দিকে 25-এর পরে 27-28 তারিখ কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেল মানে বাড়িতে, বা কোনো একটা আর্জেন্টলি কোথাও যেতে হবে, তো আপনার কাছে অ্যাকাউন্টে পয়সা নেই বা ডেবিট কার্ডে অ্যাকাউন্টে পয়সা নেই মানে ডেবিট কার্ডেও পয়সা নেই, তো সেই সময় হয়তো আপনার হয়তো ফ্লাইট টিকিট করে যেতে হবে কোথাও, আপনি ক্রেডিট কার্ডটা ইউজ করে তাতে আপনি ট্রাভেল করলেন। তো দেখুন মানে এটা এক টাইপের হচ্ছে লোন। আপনি একটা বিলিং সাইকেল যদি 1 তারিখ হয়, 1 থেকে 30 তারিখ অবধি আপনি ইউজ করলেন, তারপরের 1 তারিখে আবার তার বিল জেনারেট হবে, আর তারপরে সেই 1 তারিখের পরে আরও 20 দিনের একটা উইদাউট চার্জ একটা মানে পেমেন্টের জন্য একটা স্প্যান পাওয়া যায়, সেটা হচ্ছে আরও 20 ডেজের। তো 30 আর 20, তো টোটাল 50 দিনের একটা স্প্যান পাচ্ছেন, একটা লোন পাচ্ছেন, যে 50 দিনের জন্য টাকাটা ইউজ করতে পারবেন, সেটা আপনি 50 দিন পরে বিলটা পেমেন্ট করতে পারবেন। তো সাধারণত কি হয়, সাধারণত আমরা কোনো কিছু কিনতে গেলে ব্যাংক থেকে পয়সা উইথড্র করি বা করে আমরা পয়সা দিয়ে কিছু কিনি, আর সেই টাকাটা আমাদের যার থেকে কিনি তা সে পান। আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে ডেবিট কার্ড মানে সেই একই রকম ব্যাংকে দেয়া যে এটিএম কার্ড, সেই এটিএম কার্ড আমরা ট্রানজ্যাকশন করার সময় ইউজ করি, পয়সাটা ব্যাংক থেকে ওনার অ্যাকাউন্টে চলে যায়। ক্রেডিট কার্ডে কি হয়, ক্রেডিট কার্ড যখন আমরা ইউজ করি তখন হচ্ছে আমাদের যে কোনো কিছু ট্রানজ্যাকশন করি, তখন ক্রেডিট কার্ডটা সোয়াইপ করার সাথে সাথে আমাদের বিহাফে মানে আমাদের জায়গায় ব্যাংক ওই পয়সাটা পেমেন্ট করে দেয়, আর ব্যাংক সেটা 1 মাস পরে আমাদেরকে বিল করে মানে সেটা 1 মাসে যতটা আমাদের ট্রানজ্যাকশন হয়েছে, যতটা আমরা খরচ করেছি, সেটা একসাথে বিল করে। পরে মানে ক্রেডিট কার্ডের যে বিল আবার একটা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করব তা কিন্তু নয়, তো আমাদের ক্যাশেই পেমেন্ট করতে হবে বা আমাদের ডেবিট কার্ড বা যে ব্যাংক অ্যাকাউন্টের থেকে ট্রান্সফার করতে হবে বা ট্রানজ্যাকশন করতে হবে। তো এটা মোটামুটি একটা লোন টাইপের ব্যাপার। লোন আমরা নিই যেমন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পয়সা আসে, সেরকম পরে আমাদের ইএমআই দিতে হয়, সেই রকম এখানে ব্যাংক আমাদের একটা কার্ড দেয়, সের উপরে আমাদের নাম থাকে, ডিটেলস থাকে, এক্সপায়ারি ডেট থাকে, আর অপোজিট সাইডে আমাদের সিভিভি নাম্বার থাকে, যেটা বেসিক্যালি সিকিউরিটি নাম্বার। আর যেহেতু ওটা ইউনিক কার্ড, তার মধ্যে একটা মাইক্রো চিপসও থাকে। বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে মাস্টার কার্ড, আর একটা হচ্ছে ভিসা কার্ড। এটা হচ্ছে বেসিক্যালি সব জায়গায় গৃহীত হয়। এছাড়াও আছে আমেরিকান এক্সপ্রেস কার্ড, আরও একটা দুটো টাইপের আছে, রুপে কার্ড। তো ভিসা, মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড যেটা, এরা কিন্তু বেসিক্যালি পেমেন্টটাই প্রসেস করে, ওরা কিন্তু পেমেন্ট দেয় না, পেমেন্টটা কিন্তু আপনার ব্যাংক থেকে যায়, যে ব্যাংকের সাথে টাই আপ করা থাকে সেই ব্যাংক থেকে পেমেন্টটা হয়। আর পেমেন্ট প্রসেস যেটা হয় সেটা হচ্ছে ভিসা বা মাস্টার কার্ড দিয়ে। যেহেতু প্রসেস করতে গেলে অনেক সিকিউরিটি রিজন থাকে বা সেটা যাতে সেফ থাকে, তার জন্য এই প্রসেসিং কোম্পানিগুলো। আর ক্রেডিট লিমিট বলে যেটা আছে আমাদের, মানে যে কোনো সব কার্ডে একটা ক্রেডিট লিমিট থাকে। সেই ক্রেডিট লিমিট ধরুন আমি একটু আগে বলছিলাম, যেটা আমার প্রথম কার্ডটার ক্রেডিট লিমিট ছিল 37,500 সামথিং। তো আমরা কখনো ওই ভ্যালুর উপরে আমরা ট্রানজ্যাকশন করতে পারি না, কিন্তু যদি আমরা ট্রানজ্যাকশন হয় তার জন্য কিন্তু আলাদা চার্জেস লেগে যায়। এসবিআই কার্ড বা অন্য কার্ডে আমি দেখেছি হয়ে যায়, একবার দুবার আমারও হয়ে গেছে, সোয়াইপ করতে গিয়ে ওর থেকে বেশি হয়ে গেছে। হয়তো লাস্ট আমার ওতে ক্রেডিট লিমিট বেঁচেছিল 7,000 টাকা, আমি ওখানে 8,000 টাকার কিছু একটা ট্রানজ্যাকশন করে দিচ্ছি, ক্রেডিট লিমিটটা ক্রস করে গেছে, তার জন্য কিন্তু চার্জেস কেটেছে। তো ক্রেডিট লিমিট হচ্ছে ওই লিমিট, যত লিমিট অবধি সেটা ট্রানজ্যাকশন হতে পারে। আমার যদি সেই 37,500 থাকে, তো আমি 37,500ই আমি ট্রানজ্যাকশন করতে পারি বা ওর থেকে কম করতে পারি। ক্রেডিট লিমিট বেসিক্যালি আপনার ক্রেডিট স্কোরের উপর ডিপেন্ডেন্ট। আপনাকে যে ক্রেডিট লিমিট দেবে, 1 লাখ দেবে কি 2 লাখ দেবে কি 30,000 দেবে, সেটা বেসিক্যালি আপনার ক্রেডিট স্কোর আর হচ্ছে আপনার স্যালারি কত। ক্রেডিট স্কোর হচ্ছে আপনার মানে আপনি হয়তো আপনি হয়তো ট্রানজ্যাকশন করলেন বা আপনি লোন নিলেন বা ক্রেডিট কার্ড নিলেন
বা অন্য কোথাও যে ট্রানজ্যাকশানগুলো করছেন তাতে আপনার হয়তো ব্যাংকে আপনি প্রপারলি টাইমে পেমেন্ট করছেন না, তো তাতে ব্যাংক সেটা ডিসাইড করে যে আপনাকে পয়সা দেওয়া রিস্কি কি না। যে আপনি হয়তো টাইমে পেমেন্ট করে যাচ্ছেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু আপনার ক্রেডিট স্কোর বেড়ে যাবে। আর যদি আপনি টাইমলি পেমেন্ট করতে পারছেন না, পেমেন্ট ফেল হচ্ছে, তাহলে কিন্তু ক্রেডিট স্কোর কমে যাবে, আর তাতে আপনার ইন ফিউচার লোন বা ক্রেডিট কার্ড কিছুই পাবেন না, আগে কিছু করতে দেবে না ব্যাংক ভেবে নেবে যে ইনি টাইমলি পেমেন্ট করেন না, এনাকে পেমেন্ট দেওয়া রিস্কি। ক্রেডিট স্কোর বেসিক্যালি 300 থেকে 900-র মধ্যে থাকে। তো মোটামুটি 750-র উপরে যেগুলো থাকে, যে 700 উপরে, তারা মোটামুটি সেফ হিসেবে ধরা হয়। তো যতটা বেশি হবে ততটা ব্যাংকের ট্রাস্ট থাকবে আপনার উপরে, তত বেশি আপনি সেই ব্যাংকের যে সুবিধাগুলো সেগুলো আপনি উপভোগ করতে পারবেন। আর যদি ক্রেডিট স্কোর 700 নিচে, 600, 500, 400, 300 হলে আপনাকে ক্রেডিট কার্ড দেবে না ব্যাংক, বা ব্যাংকের কাছে সেটা রিস্কি মনে হবে। এটা বেসিক্যালি আপনার পুরনো ট্র্যাক রেকর্ড, পুরনো পেমেন্ট রেকর্ড, আপনি টাইমলি পেমেন্ট করেছেন কি করেনি তার উপর বেস করেই ক্রেডিট স্কোরটা ডিসাইড হয়। সেটা আপনার হচ্ছে মানে একটু উপরের দিকে চলে গেলেন, মানে 750-র উপরে, যদি 750 থেকে 900 অবধি হয়ে গেল, মানে আপনার সাথে কোনো রিস্ক নেই, আপনি ব্যাংকের সব সুবিধা নিতে পারেন। আর যদি 450 নিচে আপনি চলে যান, আপনার ক্রেডিট স্কোর চলে যায়, তাহলে কিন্তু সেটা ব্যাংকের জন্য রিস্কি, ব্যাংক আপনাকে কিছু দেবে না, প্রোভাইড করবে না। বেনিফিটটা কি সেটা আমি নিয়ে একটুখানি আলোচনা করে নিই। একটা বেনিফিট তো আমি প্রথমেই বলেছি, সেটা হচ্ছে ইমিডিয়েট এক্সপেন্সেস জন্য, মানে আপনার ইমিডিয়েটলি যদি আপনার কাছে কোনো পয়সা না থাকে আর আপনার সেটা কিনতে হবে, সেই সময়ে আপনার ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারছেন, সেটা হচ্ছে আপনার 1 নম্বর বেনিফিট। আর একটা বড় বেনিফিট হচ্ছে, সেটা হচ্ছে আপনি যে ট্রানজ্যাকশান করছেন সেটা যদি আপনি ডেবিট কার্ডের জায়গায় ক্রেডিট কার্ড নিয়ে ট্রানজ্যাকশান করেন, কার্ড থেকে আপনি ট্রানজ্যাকশান করেন, আপনার অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি ক্যাশটা আপনার ইউজ হয়ে যাচ্ছে। যদি কোনো ফ্রড হয় তাহলে কিন্তু সেটা পেতে অনেকটা অসুবিধে থাকে, সেটা কারণ ডাইরেক্টলি আপনার ব্যাংক থেকে ট্রানজ্যাকশান হচ্ছে। এটাতে আপনার থার্ড পার্টি যুক্ত আছে, যেহেতু আপনি ক্রেডিট কার্ড থেকে কোনো পেমেন্ট করলে ক্রেডিট কার্ডের আপনার হয়ে ক্রেডিট কার্ডের যে ব্যাংক, তারা কিন্তু ইনভেস্টিগেশন করতে পারে, আর তার সাথে আপনার যদি ফ্রড হয়ে থাকে সেই পয়সা আপনাকে রিটার্ন করে নিতে পারে। আমাদের ইন্ডিয়াতে একটা রুল আছে, আমি দেখিয়ে দিই একবার। আপনার যদি কোনো ফ্রড হয়, আপনি যদি 3 দিনের মধ্যে আপনি ব্যাংকে ইনফর্ম করেন বা সেই ডিটেলস আপনি যদি প্রোভাইড করেন, তাহলে কিন্তু তার লায়াবিলিটি আপনার নয়, লায়াবিলিটি কিন্তু ব্যাংকের। 3 দিনের পরে হয়ে গেলে তারপরে লায়াবিলিটি আপনার। তো 3 দিন আপনি একটা সময় পাচ্ছেন, সেই 3 দিনের সময়ের মধ্যে আপনার যদি ফ্রড হয়ে থাকে, সেই পয়সা পুরো লায়াবিলিটি ব্যাংক নিচ্ছে, মানে আপনার কোনো রিস্ক নেই সেই হিসাবে। ক্রেডিট কার্ডের 3 নম্বর সবচেয়ে বড় হচ্ছে বেনিফিট, সেটা হচ্ছে রিওয়ার্ডস। বেসিক্যালি লোক রিওয়ার্ডসের জন্যই ক্রেডিট কার্ড ইউজ করে, অনেকেই, আমিও করি। কিছু কিছু জায়গায় ক্যাশব্যাক পাওয়া যায়, যেমন আমার আইসিআইসিআই অ্যামাজন ক্রেডিট কার্ড আছে, তো অ্যামাজনের থ্রুতে আমরা অনেক কিছু শপিং করি, তো সেটার ট্রানজ্যাকশন যদি আমি ক্রেডিট কার্ডে অ্যামাজন আইসিআইসিআই ক্রেডিট কার্ড দিয়ে করি, তাহলে 2% আমি একটা রিওয়ার্ড পাই অ্যাজ এ ক্যাশব্যাক। তো সেটা আমি পরে আবার যদি ট্রানজ্যাকশন করতে যাই সেখানে ইউজ করতে পারি। তো সেরকম আপনার অনেক কার্ডে আছে আপনার ইন্স্যুরেন্স দিয়ে দেয়, অনেক কার্ডে আছে আপনার পয়েন্টস দেয়, অনেক কার্ডে থাকে শপিংয়ের জন্য, আপনি অনেক কিছু ইউজ করতে পারেন। হ্যাঁ, এয়ারপোর্টের লাউঞ্জে অনেক ডিউটি ফ্রি, মানে ফ্রি অফার থাকে, ফ্রি বা মানে একদম মিনিমাম কস্টের অফার থাকে। আমরা মোটামুটি লাস্ট টাইম গোয়াতে গেছিলাম, তো আমাদের অফিসিয়াল ট্রিপ ছিল, তো আমার কাছে 4-5টা কার্ড ছিল, আমি সেটা ইউজ করেছি লাউঞ্জে। ফার্স্ট করেছি, ব্রেকফাস্ট সকালের দিকে ফ্লাইট ছিল, তো 1002 টাকা ব্রেকফাস্ট করেছি একজন, মানে ওখানকার রেটের হিসাবে। সেটা যদি আপনি বাইরে কিনতে যান বা এয়ারপোর্টে কোথাও কিনে খেতে যান, ওই কস্টটা লাগবে। সেটা আমরা কিন্তু কার্ড ছিল আমার কাছে, সেই কার্ডের বেসে আমরা 1 টাকা দিয়ে খেয়েছি। তো সেই একটা অফার থাকে, এয়ারপোর্ট লাউঞ্জে একটা অফার থাকে। আমার সাথে আমার কলিগ ছিল, সেও কিন্তু আমার কার্ডে ইউজ করে, তার কার্ড হয়তো ইউজ করে হয়ে গেছে, তো মানে বছরে 1বার কি 2বার এরকম, এর বেশি নয়।
তো তবু এরকম একটা অফার থাকে। এছাড়া আপনার মানে আমার অ্যামেক্স কার্ডে দেখেছি, অ্যামেক্স কার্ডের যে আমি যে ট্রানজ্যাকশানগুলো করেছি তাতে একটা পয়েন্ট চলে আসে, পয়েন্ট ওখানে জমা হয়। সেই পয়েন্টটা দিয়ে আপনি পরে যে ছোটো ছোটো ট্রানজ্যাকশানগুলো সেইগুলোর পেমেন্ট ওই পয়েন্ট দিয়েই হয়ে যায়। যেরকম আমি 100 টাকার কোনো কিছু ট্রানজ্যাকশান আমি যদি করে থাকি, তা সেটা হয়তো ওদের 250 পয়েন্টস আমার থাকলো, সেই পয়েন্টের দিয়ে আমি সেটা ক্যাশব্যাক করে নিতে পারি। কোন ক্রেডিট কার্ড আপনি ইউজ করবেন, কোন ক্রেডিট কার্ড মানে যেগুলো হাই লেভেলের ক্রেডিট কার্ড, যেগুলোতে অনেক অফার থাকে, অনেক কিছু থাকে, সেগুলোতে একটু চার্জেস থাকে। বেসিক্যালি 499 ইয়ারলি বা তার থেকে 1500, 1599 এই টাইপের ওদের কস্ট থাকে। তো তাতে যেরকম মানে যাদের ইউজেস, কেউ যদি কন্টিনিউয়াস ফ্লায়ার হয়, মানে রেগুলার তার ফ্লাইটে যাতায়াত করতে হয়, তো তারা সেই টাইপের কোনো একটা নিয়ে নেয়। তাতে এই টাইপের অনেক যেরকম লাউঞ্জ বললাম, আবার লো কস্ট যেগুলো থাকে, লো কস্টে হয়তো অফার একটু কম থাকে, মুভি টিকিট থাকে বা ক্যাশব্যাক থাকে, সেইগুলো নিয়ে ডিসাইড করে নেন। তো বেসিক্যালি এখন লাইফ টাইম ফ্রি টাইপের কার্ড আসছে, তো সেগুলোতে এইসব অফার টফার থাকে। তো দেখে নিতে হবে কোনটার হিসাবে কি অফার, যার যেটা ইউজ সেই হিসাবে লোকজন ডিসাইড করে যে কোন কার্ড নেবেন। আমি যেটা দেখেছি অনেক জায়গায় আমার কাছে অ্যামেক্স কার্ড, অ্যামেক্স মানে আমেরিকান এক্সপ্রেস কার্ড আছে, তো সেটা আমি বেশিরভাগ জায়গাতে দেখি ইউজ হয় না। আমি পেট্রোল পাম্পে ইউজ করলে বেশিরভাগ জায়গাতে নেয় না, বা অনেক দোকানেই নেয় না, কারণ ওদের পেমেন্ট সিস্টেমটা ওই হিসাবে নেই। তো হয়তো ওনার ভিসার পেমেন্ট সিস্টেম আছে, বা ওনার মাস্টার কার্ডের পেমেন্ট সিস্টেম আছে। তো সেই হিসাবে তার মানে ভিসা কার্ডের পেমেন্ট সিস্টেমে যে কার্ড আছে সেই কার্ডকেই ওরা ওখানে অ্যাকসেপ্ট করায়। এখন আমরা জানবো ব্যাংক ক্রেডিট কার্ড থেকে ইনকাম করে কীভাবে। কারণ হচ্ছে ব্যাংক তো আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছে, আপনি ট্রানজ্যাকশান করছেন, ট্রানজ্যাকশান করে যে পয়সাটা আপনার বিল আসছে সেই বিলটা আপনি পেমেন্ট করে দিচ্ছেন। তো এখানে ব্যাংক কোথায় পয়সা দিচ্ছে, আমরা ব্যাংকে পয়সা দিই না। কিন্তু একটা বেসিক হিসাবে যেটা হয় সেটা হচ্ছে ব্যাংকের একটা ইয়ারলি চার্জেস, অ্যানুয়াল চার্জেস থাকে, সেই চার্জেসের যেটা আমরা পে করে কার্ডটা নিই সেটা একটা থাকে। কিন্তু সব কার্ড আবার ওই পেমেন্টটা ওইভাবে পেমেন্ট দেয় না, অনেক কার্ড ফ্রি হয়ে গেছে, এখন লাইফ টাইম ফ্রি কার্ড এসে গেছে, তো তাতে কোনো চার্জেস পাওয়া যায় না। তো সেটা একটা আছে। আরও থাকে কিছু কিছু এতে ক্যাশ উইথড্রয়ালের জন্য, আপনি যে ব্যাংকে যেরকম ডেবিট কার্ড থেকে আপনি ক্যাশ তোলেন, সেরকম যদি আপনি ক্রেডিট কার্ড থেকে ক্যাশ তোলেন, তাহলে কিন্তু তার উপরে 2 থেকে 5% চার্জেস কাটে। যদি লেট পেমেন্ট করেন তাহলেও আপনার থেকে ওরকম 2% মান্থলি হিসাবে আপনার থেকে চার্জেস কাটবে, সেটাও ব্যাংকে। অ্যাকচুয়ালি একটা সবচেয়ে বড় চাঙ্ক হচ্ছে যেটা ব্যাংকের পেমেন্টে আসে, সেটা হচ্ছে মানুষের বোকামির জন্যে সেটা ক্রিয়েশনটা হয়। মানে মানুষ বোকামি করে, তার জন্যই কিন্তু ব্যাংকের ইনকামটা সবচেয়ে বেশি হয়। মানুষ পেমেন্ট করে, ট্রানজ্যাকশান করে, ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশান করে, কিন্তু সেটা টাইমে পেমেন্ট করে না। টাইমে পেমেন্ট না করলে সেটা একটা ট্র্যাপের মধ্যে চলে যায়। আপনি টাইমে আজকে আপনার বিল জেনারেট হলো 30 তারিখে, 30 তারিখের পরে আপনার টাইম দিল যে 20 তারিখের মধ্যে আপনাকে, নেক্সট মান্থের 20 তারিখের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি 20 তারিখের মধ্যে পেমেন্ট করলেন না, তারপরে সেটা চলে গেল 21 তারিখ বা 22 তারিখ। ব্যাংক কিন্তু ওইটার জন্যই ওয়েট করে যে চার্জেস কাটবে, আর চার্জেস কাটবে সেই পুরো অ্যামাউন্টের উপরে। শুধুই একদিনের জন্য চার্জেস কাটবে না, কাটবে কিন্তু আপনার পুরো 50 ডেজের চার্জেস কাটবে। 50 ডেজ মানে আপনার জবে থেকে ট্রানজ্যাকশন করেছেন আর জবে পেমেন্ট করছেন, তার মধ্যে যে গ্যাপটা, যে ডেজ, তার হিসাবে আপনাকে কিন্তু ওরা তার চার্জেস কাটবে। এই চার্জেস কিন্তু অনেকটা বেশি হয়, 24 থেকে 30%। মানে নর্মাল লোনের যে ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে এখন 10-9, হোম লোন কত 8.5-9 এরকম চলছে এখন, বা আপনার পার্সোনাল লোন এখন কত চলছে 12-13 এরকম হতে পারে, কিন্তু এটা 24 থেকে 30%, মানে অনেকটাই বেশি। ক্রেডিট কার্ডের বিল যদি আমরা টাইমে ভরি তাহলে কিন্তু ব্যাংক এই পেমেন্টটা পাবে না, বা এই ইনকামটা ওরা আর্ন করতে পারবে না। তো সেরকম অনেক দেশে আছে ক্রেডিট কার্ড, কিন্তু অত পপুলার নয়। আমাদের ইন্ডিয়া বা ইউএস এইসব কান্ট্রিতে, মানে ইন্ডিয়াতে বেসিক্যালি আমাদের ডেভেলপিং কান্ট্রি, লোকের কাছে পয়সা কম, কেনার ইচ্ছাটা বেশি। তো লোকের কাছে পয়সা না থাকলেও লোকের কাছে একটা সাইকোলজি কাজ করে যে আমার কাছে ক্রেডিট কার্ড আছে, পরের মাসে আমার তো অ্যারেঞ্জ হয়ে যাবে, তো সেই ট্রানজ্যাকশানটা করে নেয়। তো সেটাতেই লোক ফেসে যায়, সেখানে গিয়ে পয়সাটা হয়তো পুরো পেমেন্ট করতে পারে না, বা পেমেন্ট করে না, পরে পেমেন্ট থাকে না, তো সেটা আবার
পরের মান্থে পোস্টপোন হয়ে যায়। পোস্টপোন হয়ে গেলে কিন্তু তার উপরে চার্জেসটা কেটে যায়। আর ব্যাংকের যখন ক্রেডিট কার্ডের বিলের একটা মেসেজ আসে, মেসেজ কিন্তু একটা থাকে অ্যামাউন্ট, এই আপনার ফুল আপনার হয়তো 30,000 আপনি ইউজ করেছেন, 30,000-এ আপনার এসছে, আপনার বিল এসছে, কিন্তু তার সাথে একটা লেখা থাকে মিনিমাম অ্যামাউন্ট বলতে তার মধ্যে মিনিমাম অ্যামাউন্ট 30,000 বিল, তাতে আপনার হয়তো মিনিমাম অ্যামাউন্ট 1,500, 2,000, 5,000 এরকম কিছু একটা দিয়ে দিল। তো অনেকে সেইটাকেই ভুল ভেবে সেটাকে পেমেন্ট করে ভাবে যে ঠিক আছে আমি ফ্রি হয়ে গেলাম, তা কিন্তু নয়। সেটা আপনাকে কার্ডটা ব্লক করবে না, তার জন্য ঠিক আছে ওটা আপনি পেমেন্ট করে দিলেন, আপনার মনে হলো যে না হয়ে গেছে, তা কিন্তু নয়। আপনাকে কিন্তু ফুল অ্যামাউন্ট টাইমের মধ্যে পেমেন্ট করতে হবে। আর ডিসঅ্যাডভান্টেজ বলতে ওটাই যেটা বললাম, যে আপনি যদি টাইমে পেমেন্ট না করেন তো আপনার একটা চার্জেস চলে আসবে, চার্জেসের সাথে আপনার আসলটা আর তার উপর সুদ দুটো মিলিয়ে একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে। সেটাও যদি আপনার মানে লিমিট আপনার কাছে পয়সা না থাকে, আপনি আরও সেটা পোস্টপোন করে দিলেন, নেক্সট মান্থে আপনার আসল, তার সুদ আর তার পরের মাসে তার উপরে তারা ইন্টারেস্ট, সেই যেটা বললাম চক্রবৃদ্ধি হারে, যেটা আইনস্টাইন বলেছিলেন অষ্টম আশ্চর্য যেটা, তো সেইভাবে আপনাকে এমন সব এরপরে বিলিং হতে থাকবে যে আপনার সেটা 30,000 টাকার বিল কখন 90 থেকে আপনার হয়তো 1,20,000 পর্যন্ত, সেটা আপনার লিমিটের বাইরে চলে যাবে, তো সেটা আর ইউজ করতে পারবেন না। তখন সেটেলমেন্ট করতে হবে বা ব্যাংক থেকে লোক আসবে বাড়িতে, তো সেই সব ব্যাপারগুলো ঘটে, তো সেটা কিন্তু খুব সুখকর নয়। তাহলে ক্রেডিট কার্ড ইউজ করা উচিত কি অনুচিত? আমার ক্ষেত্রে ক্রেডিট কার্ড ইউজ করা তো আমি ইউজ করি, আর আমি প্রচণ্ড ইউজ করি, আমার অসুবিধে হয় না। আমি সেটা সেইভাবে টাইমলি মেনটেন করি, কখনো কখনো এদিক ওদিক হয়, তো সেটা মেনটেন করার মতো। আর আমার কাছে আমার হিসেবে আমার যে থাকে, সেই হিসেবে আমি বলবো ক্রেডিট কার্ড ইউজ করা উচিত। আমার কাছে এই গানটা আমার মনে আসে, ক্রেডিট কার্ড বলে এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার। তো আমার কাছে ক্রেডিট কার্ড এটাই। আর যদি আপনি টাইমে পেমেন্ট করেন তাহলে অবভিয়াসলি ক্রেডিট কার্ড ইউজ করুন, টাইমলি আপনি পেমেন্ট করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু অনেকে সেটা ঠিক আছে এই তো কাল পরশু দিন তো টাইম, আর 2 দিন বাদে দেবো, তো আর 4 দিন বাদে দেবো, তো মানে তার আগে আগে করে দেবো, এইবার এন্ড অবধি ওয়েট করতে করতে সেদিনটা ভুলে যান, আরে 12টা বেজে গেছে, হয়ে গেছে। তো আমার ক্ষেত্রে হয়েছে, আমি তো এখন তবু করে নিই, মেনটেন করি। তারপর এখন অনেক অ্যাপ আছে, একটা অ্যাপের নাম হচ্ছে ক্রেড। আমি ক্রেড ইউজ করি, তো ক্রেডে আপনার নোটিফিকেশান চলে আসে যে ঠিক আছে এই টাইমে আপনার এই আসছে, এই আউটস্ট্যান্ডিং এই ডেটে আসবে। তো তার আগে আমি ম্যানেজ করে নিই, হয় আমার এখানে নেই ওখানেই কোথাও থেকে ম্যানেজ করি, বা ক্রেডিট কার্ড থেকেই ম্যানেজ করি, সেটা একটা আলাদা প্রসেস আছে, সেটা ঠিক কি না তাতে চার্জেস যায়, কিন্তু মানে একটা রোটেশন বেসিসে আপনার ওরা লেট ফি সাথে অ্যাড করে দেবে, তার থেকে আপনি কোথাও থেকে ট্রানজ্যাকশান করে সে ক্যাশটা নিয়ে তাতে আপনি পেমেন্ট করে দিলেন, সেটা কিন্তু অনেক বেশি ভালো। অনেকেই করে যারা ক্রেডিট কার্ড ফ্যামিলিয়ার, তারা করে। তো সেটার জন্য হয়তো আলাদা ভিডিও করতে হবে, সেটা অনেকটা বড় ব্যাপার, পুরো প্রসেসের সাথে করতে হবে। এমন কিছু কিনতে আপনি ক্রেডিট কার্ড ইউজ করবেন না যেটা হচ্ছে মানে এখন মনে হচ্ছে যে ঠিক আছে আমার কাছে পয়সা নেই, আর আমি ক্রেডিট কার্ডে বাই করে নিই, পরে আমি 1 মাস বাদে আমার কাছে পয়সা এসে যাবে, বা পয়সা আমি ম্যানেজ করে নেব, সেই সব এতে না করাই উচিত। কারণ হচ্ছে পরে সেটা মানে বিভিন্ন রকমের খরচ থাকে, হঠাৎ কিছু হয়ে যেতে পারে, সেই হিসাবে না করাই উচিত আমার মনে হয় না। আপনার যদি থাকে সেই ক্যাশটা, আপনি হয়তো ব্যাংকে রেখেছেন, অটো সুইপ করে রেখে দিয়েছেন, অটো সুইপ করে তার আপনি এফডি রেটে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, পরে আপনার যখন ক্রেডিট কার্ড পেমেন্টের সময় আসলো তখন আপনি পেমেন্টটা করে দিলেন, তখন ঠিক আছে, সেই সব ক্ষেত্রে আপনি পেমেন্ট করতে পারেন। আর যদি আপনার লিমিটের বাইরে চলে যাচ্ছে, এরপরে আমি কীভাবে ম্যানেজ করে আমি বুঝতে পারছি না, তো সেই ক্ষেত্রে কোনো না কেনাই ভালো, ক্রেডিট কার্ড ইউজ না করাই ভালো। আরেকটুখানি দেখা উচিত যে ক্রেডিট কার্ড ইউজ করার জন্য যে আপনারা অনেকে ভাবে যে রিওয়ার্ডস আছে, রিওয়ার্ডসের জন্য ইউজ করার জন্য, তাতে কিন্তু একটুখানি দেখে নেওয়া উচিত যে আমি তার যে চার্জেস পে করছি সেই হিসাবে যে রিওয়ার্ডসটা পাচ্ছি সেটা ততটা মানে সামঞ্জস্যপূর্ণ কিনা। আমি 1,500 টাকা হয়তো তার চার্জেস দিলাম, আর আমি রিওয়ার্ড পেলাম 500 টাকা, তো লাভ নেই না, অবভিয়াসলি আমার থেকে 1,000 টাকা লস হয়ে যাচ্ছে। তো সেই সব ক্ষেত্রে আমার মনে হয় ক্রেডিট কার্ডটা বুঝে দেখা উচিত। আর সব আমার ফ্লাইংয়ের আমি যদি কোনো ক্রেডিট কার্ডের অফার থাকে, তো আমি ফ্লাইং রেগুলার করি না, আমি
বছরে একবার দুবার তিনবার করি হয়তো ফ্লাইং, তো তার জন্য আমার ওই কার্ড নিয়ে আমার লাভ কিছু নেই। তো এরকমভাবে একটু দেখে নিতে হবে যে আমার ওই কার্ডের দরকার, কোন কার্ডের দরকার, বা রেগুলার হিসেবে যেটা আমার দরকার সেই হিসাবে নেওয়া উচিত। তাই যদি সেরকম ঠিক লাগে বা মনে হয় আমি মেনটেন করতে পারবো, তাহলে ক্রেডিট কার্ড ইউজ করা কিন্তু ঠিক ভালো আমার।